ধন্যবাদ। আমি সর্বপ্রথম মহান রব্বুল আলমীর শুকরিয়া আদায় করছি যে 2024 সালে 5ই আগস্ট বাংলাদেশের বিরাট পরিবর্তন হয়ে গেল। অনেকে বলে থাকেন এটা দ্বিতীয় স্বাধীনতা। এই পরিবর্তনের কারণেই কিন্তু আমার মুক্তির পথটা সুগম হয়। আমাকে 14টি মামলা দেওয়া হয়েছিল, যে 14টি মামলায় আমি জামিন পেয়েছিলাম। যখনই বের হয়ে আসি তখনই গেট থেকে আমাকে আবার গ্রেপ্তার করা হয়। এভাবে 14টি মামলায় যখন গ্রেপ্তার করে আমাকে আটকাতে পারছিল, তখন হঠাৎ শুনতে পেলাম যারা 1971 সালের ঘটনাকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে মামলা রুজু করা হয়। আমার আইনজীবীরা সেটা ফেস করে। অস্বাভাবিকভাবে যে সমস্ত সাক্ষ্য দিয়েছেন, শুনলে অবাক লাগে, তার কোনো যৌক্তিকতা নাই। তারপরেও ট্রাইব্যুনালে এবং মাননীয় সুপ্রিম কোর্টের তৎকালীন বিচারপতিরা আমার এই ফাঁসির রায়টাকে বহাল রাখে। আমি একটা উদাহরণ দেব। আমার এলাকা ঝাড়ুয়ার বিল নামে একটা জায়গা আছে, যেখানে কিছু হত্যাকাণ্ড ঘটেছিল। সেখানে এক লোকের তার চাচিকে হত্যা করা হয়, যার দায় দায়িত্ব আমাকে দেওয়া হয়। যদিও আমি জীবনে ওই জায়গায় যাইনি, কিন্তু আমার আইনজীবী সাক্ষীকে যখন জেরা করে, আপনি কত দূর থেকে দেখেছেন, তিনি বলেছেন যে আমি 3 কিলোমিটার দূর থেকে দেখেছি। দ্বিতীয় সাক্ষী জিজ্ঞেস করে বলেছেন 6 কিলোমিটার দূর থেকে দেখেছি। আর তৃতীয় সাক্ষী বলেছেন 9 কিলোমিটার দূর থেকে। আমার তখন ধারণা হয়েছিল যে যদি মোটামুটি বিবেকবান বিচারপতিরা থাকেন, এই মামলায় পরিপূর্ণ খালাস পাবো আমি। কিন্তু সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরাও অস্বাভাবিক যেন ব্যক্তির পক্ষে কোনো ক্রমেই সম্ভব না 3 কিলোমিটার দূর থেকে কোনো হত্যাকাণ্ড দেখা, সেখানে ফাঁসি দেওয়া হয়ে গেল। আমাদের এর আগেও নেতাদেরকে এরকম বানোয়াট মিথ্যা আমলে সাক্ষী দিয়ে তাদেরকেই হত্যা করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে। তা আমি ভাবলাম যে নিশ্চয়ই এটা একটা ষড়যন্ত্র, যার সাথে আমার কোনো সম্পর্ক নেই এই অপরাধের সাথে। তারপরে আমি ফাঁসির সেলে থাকলাম 8.5 বছর। ফাঁসির সেল সম্পর্কে নিশ্চয়ই যাদের জেলের অভিজ্ঞতা আছে তারা জানবেন যে ফাঁসির সেলটা বলা হয়ে থাকে জেলের মধ্যে জেল, তার নাম সেল। অর্থাৎ ফাঁসির জন্য আলাদা সেল থাকে, যেখানে কোনো আসামি বা কয়েদির সঙ্গে দেখা সাক্ষাতের সুযোগ থাকে না, চলাফেরা নিয়ন্ত্রিত, কোথাও যোগাযোগ করার সুযোগ থাকে না। প্রথমে আমি 2 নম্বর জেলের কাশিমপুরের ফাঁসির সেল ছিলাম, যেখানে বহুত পুরাতন স্টাইলের ফাঁসির সেল, যেখানে একটা দরজা ছাড়া কোনো জানালা নেই, গরমকালে খুব অতিষ্ঠ হয়ে কষ্ট করতে হয়, ফ্যানের কোনো ব্যবস্থা নেই। সেখান থেকে আমি 4 নম্বর কাশিমপুর জেলে আসি। ওটা হচ্ছে একটু বেটার ছিল, রুমে ফ্যান ব্যবস্থা ছিল। এভাবে আমার ফাঁসির জীবনটা কেটে যায়। আমি ধরে নিয়েছিলাম যে আমার ফাঁসি হবে, যেহেতু আমার পূর্বে 5 জন আমাদের কেন্দ্রীয় নেতা, মাওলানা মতিউর রহমান নিজামী, তৎকালীন আমির, সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মোহাম্মদ কামরুজ্জামান, আব্দুল কাদের মোল্লা এবং নির্বাহী পরিষদ সদস্য জনাব মীর কাসিম আলী সাহেবকে ফাঁসি দেওয়া হয়। আমাদের আরও 5 জন কেন্দ্রীয় নেতা, তাদেরকে জেলে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় এবং তাদেরকে বিনা চিকিৎসায় তারা জেলখানায় মৃত্যুবরণ করেন। এভাবে একটি দলের 10 জন শীর্ষ নেতাই তাদেরকে দুনিয়া থেকে বিদায় দেওয়া হলো। আমি বাকি ছিলাম, যে কোনো মুহূর্তে আমার ফাঁসি কার্যকর করা হবে। আমি এই আশায় ছিলাম। আশা বললাম এই জন্য যে আমি যে দল করি, ইসলামের জন্য কাজ করি, এটা আমার বিশ্বাস হয়েছে যে আওয়ামী লীগ সরকার ইসলামের বিরোধী সরকার, তাদের দ্বারা যদি ফাঁসি কার্যকর হয় তা আমি নিঃসন্দেহে শহীদের মর্যাদা আল্লাহর কাছে পাব, যার বিনিময়ে আল্লাহ রসুল বলেছেন যে জান্নাত পাওয়ার সুযোগ আছে। তো যে কারণে হোক 2024 সালের 5ই আগস্টের বিপ্লবের পর আমি আইনজীবীর মাধ্যমে নতুন গঠিত সুপ্রিম কোর্টের বিচারপতির কাছে আবেদন করেছিলাম যে আমার এই মামলাটাকে রিভিউ করা হোক। তারা সম্মতি দিয়েছেন এবং তারা 8 মাস ধরে আমার শুনানি শেষে সমস্ত অপরাধ থেকে আমাকে মুক্তিদান করে এবং খালাসের নির্দেশ দেয়। সেই হিসাবে 2025 সালের আমি মে মাসের 27 তারিখে আমার পক্ষে রায় আসে এবং 28 তারিখে বের হয়ে আসি। আলহামদুলিল্লাহ। কারা জীবন আসলে কষ্টের জীবন, কারাগারে তো কেউ থাকতে চায় না, এই জন্যই যে এখানে কষ্টে কোনো স্বাধীনতা নেই। তবে আমার ধারণা হয়েছিল যে যখন আমি কারা জীবন ভোগ করেছি,
আমাদের চেয়েও যারা বাইরে ছিল আরও কষ্টে ছিলেন। কারণ আমরা তো কমপক্ষে নিশ্চিন্ত ঘুমাইতে পারতাম না, কারণ গ্রেপ্তারের ভয় ছিল না। কারণ বাইরে যারা ছিল তাদের গ্রেপ্তারের বুটের শব্দ শুনেই ভয় পেত যে কখন পুলিশে হাজির হয়। তো যাই হোক, আমি জেল থেকে বেরিয়ে আসলাম। আমার জেল জীবনের অনুভূতি বলতে পারে বলা যায়, এটা প্রথম থেকে আমার জন্য খুব কষ্ট দেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে। আমার চিকিৎসা কাউকে দেওয়া হয়নি। এমনকি পাশের কাশিমপুর কারাগারে একটা 2 নম্বর জেল আছে যেখানে চিকিৎসার ব্যবস্থা আছে, আর তার পাশেই আমার 4 নম্বর জেল। আমি বললাম, ভাই ওই জেলে আমাকে নিয়ে আপনারা চিকিৎসার ব্যবস্থা করেন। তারা বললো যে ওপরের পারমিশন ছাড়া দেওয়া যাবে না, এবং 14 বছর আমাকে কোনো চিকিৎসা দেওয়া হয়নি। পরে বের হয়ে আমি চিকিৎসার ব্যবস্থা করি। এভাবেই অন্যায়ভাবে আমাদেরকে জুলুম করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর প্রতি ভরসা ছিল দেখি আমি এটা টিকতে পেরেছি এবং আজকে বের হয়ে আসছি। আচ্ছা, ওই সময়ে যে আপনি এই যে থাকলেন, আপনার বিরুদ্ধে এখান থেকে সাক্ষী দেওয়া হলো, আপনি আল্লাহ আপনাকে নিয়ে এসেছে, এখন এই সাক্ষীরা কিন্তু আপনি যখন নির্বাচনী মাঠে যাচ্ছেন অবশ্যই তারা আশপাশে থাকতেছে, সেক্ষেত্রে আপনি তাদেরকে ক্ষমা করে দিয়েছেন বা কিছু মনে হয় কি না যে এরাই তো, আপনি যেটা বললেন যে 3 কিলোমিটার 6 কিলোমিটার বা 9 কিলোমিটার দূর থেকে তারা দেখে সাক্ষী দিয়েছে, সেক্ষেত্রে আপনার এটা কি মনে হচ্ছে, কেমন মনে হচ্ছে? প্রথম কথা তো আমি সাক্ষীর দিকে চিনতাম না, যার পরে বের হয়ে এসেও কিন্তু আমি তাকে চিনি না। পরে আমাদের দলের লোকরা বলেছেন যে তারা অনেকে মারা গেছেন, অনেকে জীবিত আছেন। তা আমি কিন্তু জেল থেকেই বলেছি যে এটার বিচার আল্লাহ করবে, আমার পক্ষ থেকে কোনো কিছু দাবি দেওয়া নাই। আমি আল্লাহ বিচার করবেন, আমি সেটাই এখনও বলছি। তারা তাদের বিচার আল্লাহ করবেন। তারা যদি অন্যায় করে থাকে অবশ্যই আল্লাহ তার শাস্তি দেবেন। এই জন্য আমার ব্যক্তিগত তাদের ভিতরে কোনো ক্ষোভ নাই। এখন এই নির্বাচনী মাঠে আপনি এসেছেন, আপনি তো এখানে 3-3বার নির্বাচন করার সুযোগ পেয়েছিলেন, তো এখন নির্বাচনী মাঠ কেমন মনে হচ্ছে, আর কেন আবার আপনাকে তারা ভোট দেবে বলে আপনি কী কারণে মনে করছেন? নির্বাচন আমি 1996 সালে করেছি, 2001 সালে এবং 2008 সালের ডিসেম্বর, 3টাই নির্বাচন। শেষের নির্বাচনটা আমি আশাবাদী ছিলাম, কিন্তু সবারই জানা আছে 2008 সালের নির্বাচন তো বিভিন্ন কারসাজি করে একটা বিশেষ দলকে নির্বাচিত করা হয়েছে। তা আমি বের হয়ে এসে আমাকে দল আবার নির্বাচন করার জন্য আমাকে বলা হয় এবং সেই হিসেবে নির্বাচনে আসে। আমি জনগণের সঙ্গে মিশে দেখেছি যে জনগণের মধ্যে একটা অভূতপূর্ব সাড়া। হয়তোবা তারা আমার জেল জীবনটাকে মেনে নিতে পারেনি। যারা আমাকে আগে থেকে চেনেন, যে আমি ছোটোবেলা থেকে বড় হয়েছি রংপুর শহরে, আমি এখানে বড় হইনি, গ্রামে অল্প সময় ছিলাম। তো যাকে আমরা দেখিনি, যে এখানে ছিল না, সেই অপরাধ করেনি, করতে পারে না। এই যে সহানুভূতি, এটা ব্যাপকভাবে মহিলাদের মধ্যে দেখেছি। দ্বিতীয়ত হচ্ছে, আমি নির্বাচিত হতে না পারলেও আমি আমার এলাকাবাসীর পাশে সবসময় দাঁড়িয়েছিলাম। আমি প্রচুর মসজিদ আমি নির্মাণ করার ব্যবস্থা করেছি বিভিন্ন এনজিওদের মাধ্যমে। আমি অনেক অজুখানা করেছি, অনেক বেকার যুবকদের চাকরির ব্যবস্থা করেছি। অনেককে যারা ঢাকায় চিকিৎসা করে যায়, টাকা আছে কিন্তু কোথায় কি চিকিৎসা করতে জানে না, আমি তার ব্যবস্থা করেছি। এবং জনগণের সবসময় পাশে ছিলাম, তাদের সুখী দুঃখী। যেখানে অগ্নিকাণ্ড হয়েছে, যেখানে বন্যা হয়েছে, আমি আমার সামর্থ্য তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলাম। আমার মনে হয় এর প্রতিদানটাই জনগণ আজকে আমার পক্ষে সাড়া দেওয়ার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হতে পারে। এরপরে আমি বের হয়ে এসেই আমি একটা পাঠাগার করেছিলাম, বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য, যারা গরিব ছাত্রছাত্রী, স্কুল কলেজ মাদ্রাসা, যারা ভর্তি হয় লেখাপড়া করে কিন্তু বই কিনতে পারে না। আমি সেই পাঠাগারের মাদ্রাসায় বই রেখেছিলাম, যারা এখানে পড়াশোনা করি তারা পরীক্ষা দিতে পারে। কিন্তু আমার গ্রেপ্তারের পর সেই পাঠাগারও ধ্বংস করা হলো। আলহামদুলিল্লাহ, বের হওয়ার সুযোগে আমি পাঠাগার চালু করেছি এবং সেখানে আমার গরিব মানুষদের জন্য একটা মেডিকেল সেন্টার করেছি। প্রতি শনিবার সেখানে রোগী দেখা হয়, বিনা পয়সায় ওষুধ দেওয়া হয়, বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থাপত্র দেওয়া হয়, এবং শত শত নারী পুরুষ সেখানে এই চিকিৎসা বাবদ তারা সাহায্য পাচ্ছেন। যখন জেলে বাইরে ছিলাম প্রত্যেক শীতে আমি সে কম্বল বিতরণ করেছি, এবং কোরবানির সময় তাদেরকে আমি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। আবার ঈদুল ফিতরেও তাদেরকে আমি সহযোগিতা করেছি। আমার মনে হয় এরা জনগণ ভুলে যায়নি, যার কারণে তারা মনে করেছে যে যেহেতু আমি সৎভাবে জীবনযাপন করেছি, আমার কোনো বাড়ি ঘর নাই, আমার রাজনীতির বয়স 57,
আমি ঢাকা শহরে একটি শতকের জায়গা আমার নেই, বা আমার কোনো বাড়ি নেই, সেটা অনেকেই জানেন। হয়তো এই জন্য তাই দেখেছে এখানে যারা এর আগে নির্বাচিত ছিলেন তারা তেমন কোনো কাজ করতে পারেননি, শুধু কথার ফুলঝুরি ছাড়া। আর ছেলে মেয়েদের চাকরির জন্য তারা টাকার বিনিময় দিতে হতো। আমি তো কোনো একটা পয়সার বিনিময়ে কাউকে চাকরি দিইনি, যারা চাকরি পেয়েছেন তারাই সাক্ষী। তো নিশ্চয়ই একটা পাড়ায় মহল্লায় চাকরি পেলে একটা বেকার ছেলে, এই কথা তো সব জায়গায় ছড়িয়ে যায়। হয়তো সেই কারণেই তারা, এবং দীর্ঘদিন জেল ও ফাঁসির সেল থেকে বের হওয়ার কারণেই সহানুভূতি হিসেবে আমাকে অবশ্যই তারা ভোট দেবে এটা বিশ্বাস করি, এবং সেই হিসেবেই সারা ব্যাপক পাচ্ছি। নির্বাচনী মাঠ কেমন মনে হচ্ছে, কোনো শঙ্কা আছে কিনা? নির্বাচনী মাঠ সামগ্রিকভাবে তো শঙ্কা আছেই। আমরা তো দল থেকে বারবার বলছি লেভেল প্লেয়িং ফিল্ডটা হচ্ছে না। বিশেষ বিশেষ ব্যক্তিদেরকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে অস্বাভাবিকভাবে। আমরা মনে করি যে বাংলাদেশ সবার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের, নিরাপত্তা পাওয়ার অধিকার সব নাগরিকের, বিশেষ কোনো ব্যক্তি বা দলের না। এখানে একটা ভারসাম্যহীন অবস্থা দেখা যায়, যাতে জনগণের মধ্যে একটা প্রচ্ছন্নভাবে দেখানো হয় যে এরা আগামী দিনের দায়িত্বে আসতে চাচ্ছে। আমরা এর প্রতিবাদ নির্বাচন কমিশনও করেছি আমাদের নেতৃবৃন্দ গিয়ে, আমার প্রধান উপদেষ্টাকে বলেছি। আমার এলাকায় এতটা সমস্যা এখনও নেই, তবে আমার ব্যাপারে বিভিন্নভাবে অপপ্রচার চালানো হচ্ছে। সেই অপপ্রচারটা তারা চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু আশা করি এটা টিকবে না। আমি আশা করি আমাদের এই ভদ্রগঞ্জ তারাগঞ্জের এখন যে পরিবেশ আছে, এই একটা বহাল থাকলে আমি মনে করি ইলেকশনটা মোটামুটি অন্য জায়গার চেয়ে বাংলাদেশের এই এলাকায় হয়তো আবার সুষ্ঠু হতে পারে, যদি এই পরিবেশ থাকে। কিন্তু সামনে তো এখনও সময় আছে, সময় আসলে বলা যাবে কী পরিবেশ থাকবে। আচ্ছা, আপনি এশিয়ান টেলিভিশন দর্শকদের উদ্দেশ্যে একটু যদি বলেন। আমি এশিয়ান টেলিভিশন তো আমাদের তো জেলখানায় দেখার সুযোগ হয়নি, যেখানে টেলিভিশন তো নাই। আর আমি থাকতে মানে এই টেলিভিশনটা চালু হয়নি। আমি এশিয়ান টেলিভিশনের যারা দর্শক, যারা কলা কৌশলী, যারা এর মালিক, এবং এর মাধ্যমে যারা দেশের জনগণের কাছে তাদের কথা পৌঁছে দেওয়ার দায়িত্ব গ্রহণ করে, আমি এই জন্য তাদেরকে ধন্যবাদ জানিয়ে আশা করব। টেলিভিশন তো মানুষকে সত্য কথাকে জানাবার জন্য। আমার এই সাংবাদিক বলে একটা দর্পণ, আয়নায় যেমন আমার মুখ যা তাই দেখা যায়, টেলিভিশনে মনে করি সমাজে যা চিত্র সেটাই তারা প্রকাশ করবেন। পক্ষপাতিত্বমূলক প্রচার মানুষ কিন্তু অচিরে টের পায়, এবং তার সুনামটা থাকে না। এটা আশা করি এশিয়ান টেলিভিশন সেটা বজায় রাখবেন, নিরপেক্ষতা বজায় রাখবেন, যাতে করে মানুষ এটার প্রতি আস্থা অর্জন করতে পারে। আমি ধন্যবাদ জানাই টেলিভিশন কর্তৃপক্ষকে যারা এই উদ্যোগ গ্রহণ করেছেন। জি দর্শক, ধন্যবাদ। আপনারা আজকে জেনেছেন যে আমরা বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির এটি মাজহারুল ইসলামের আমরা বাসভবনে এসেছি, তার জীবনী এবং তিনি যে দীর্ঘ 14 বছরটি জেলে ছিলেন, পাশাপাশি উনি নির্বাচনে দাঁড়িয়েছেন রংপুর 2 ভদ্রগঞ্জ তারাগঞ্জ আসনে। সার্বিক বিষয়ে আমরা তার সাথে কথা বলেছি। আমরা এই বিষয়টি পরবর্তীতে তার সাথে আরও বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব।